বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের গল্পটা শুরু করার আগে একটু ভাবুন, পৃথিবীতে প্রায় ৫০টির বেশি মুসলিম দেশ আছে, কিন্তু যখন একটি মুসলিম দেশ বিপদে পড়ে তখন বাকি মুসলিম দেশগুলো কোথায় থাকে? আজকের গল্পটা ঠিক এই প্রশ্নকে ঘিরে। এটি একটি কাল্পনিক গল্প, কিন্তু এর পেছনের রাজনীতি, ইতিহাস এবং বাস্তবতা সম্পূর্ণ সত্য। তাহলে শুনুন। ২০২৪ সাল, মধ্যরাতের তেহরান। শহরের আলো জ্বলছে, রাস্তায় মানুষ আছে, বাজার চলছে, কিন্তু প্রতিটি ইরানি নাগরিকের বুকের ভেতরে একটা চাপা ভয়, কখন কি হয়। ইসরায়েল থেকে হুমকি আসছে, আমেরিকার যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে ঘুরছে, নিষেধাজ্ঞার কারণে ওষুধ নেই, খাবারের দাম আকাশচুম্বী। সাধারণ মানুষ প্রতিদিন সংগ্রাম করছে শুধু বেঁচে থাকার জন্য। এই শহরে বাস করেন ফারিদা, বয়স ৪৫, একজন স্কুল শিক্ষিকা। স্বামী মারা গেছেন ৩ বছর আগে। ২ ছেলে আছে, বড় ছেলে রেজা, বয়স ২০, ছোট ছেলে আলী, বয়স ১৫। ফারিদা প্রতিদিন ভোরবেলা উঠে নামাজ পড়েন, তারপর রান্না করেন, তারপর স্কুলে যান, সন্ধ্যায় ফেরেন ক্লান্ত শরীরে। কিন্তু এই সাধারণ জীবনটাও তার জন্য কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। কারণ নিষেধাজ্ঞা। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ধুঁকছে, টাকার মান প্রতিদিন কমছে। একসময় যে চালের বস্তা ৫০০ টোমান দিয়ে কেনা যেত, এখন সেটা কিনতে লাগে ৫০,০০০ টোমান। ফারিদার স্কুলের বেতন বাড়েনি, কিন্তু বাজারের দাম বেড়েছে ১০ গুণ। একদিন রাতে রেজা মায়ের পাশে বসল, বলল, আম্মু, আমি শুনেছি সৌদি আরব নাকি অনেক ধনী দেশ, তারা কি আমাদের সাহায্য করতে পারে না? ফারিদা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, এই প্রশ্নের উত্তর অনেক লম্বা, আজ রাতে শুনবে? রেজা বলল, হ্যাঁ আম্মু, বলো। ফারিদা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, বাবা, মুসলিম উম্মা মানে শুধু একটা ধর্ম না, মুসলিম উম্মা হওয়ার কথা ছিল একটা পরিবারের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসলমানরা একটি দেহের মতো, এক অঙ্গে ব্যথা লাগলে সারা শরীর কষ্ট পায়। কিন্তু আজকের মুসলিম দুনিয়া সেই কথা ভুলে গেছে। রেজা বলল, কিন্তু কেন ভুলে গেছে? ফারিদা বললেন, কারণ রাজনীতি, কারণ ক্ষমতা, কারণ স্বার্থ, এবং কারণ ইতিহাসের একটি পুরনো ক্ষত যেটা এখনও শুকায়নি। বাবা, তুমি কি জানো শিয়া আর সুন্নির পার্থক্যের কথা? রেজা মাথা নাড়ল। ফারিদা বললেন, ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, আর সৌদি আরব, আমিরাত, মিশর, জর্ডান এরা সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দুই পক্ষের মধ্যে হাজার বছর পুরনো একটি মতভেদ আছে। সেই মতভেদ ধর্মীয়, কিন্তু রাজনীতিবিদরা সেই মতভেদকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। মানে হল, সৌদি আরব ও ইরান দুটো দেশ মধ্যপ্রাচ্যের নেতৃত্বের জন্য দশকের পর দশক ধরে প্রতিযোগিতা করে আসছে। সৌদি আরব চায় সুন্নি বিশ্বের নেতৃত্ব দিতে, ইরান চায় শিয়া বিশ্বের। ইয়েমেনে যুদ্ধ হয়েছে, সেখানে সৌদি আরব এক পক্ষে, ইরান আরেক পক্ষে। সিরিয়ায় যুদ্ধ হয়েছে, সেখানেও একই ছবি। লেবাননে হিজবুল্লাহকে ইরান সমর্থন করে, সৌদি আরব সেটা পছন্দ করে না। তাহলে দেখো বাবা, এটা কি শুধু ধর্মের লড়াই? না, এটা ক্ষমতার লড়াই। আর এ লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, তুমি, আমি, ইয়েমেনের শিশু, সিরিয়ার মা। রেজা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আম্মু, তাহলে অন্য মুসলিম দেশগুলো কেন আমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে না? ফারিদা একটু হাসলেন, তিক্ত হাসি, বললেন, বাবা, এখানেই আসল রাজনীতি। সৌদি আরব, আমিরাত, মিশর এরা আমেরিকার মিত্র। আমেরিকা এদের নিরাপত্তা দেয়, বিনিময়ে এরা আমেরিকার কথা মতো চলে। আমেরিকা যখন বলে ইরানকে চাপে রাখো, তখন এই দেশগুলো চুপ থাকে, এমনকি কেউ কেউ নিষেধাজ্ঞাকে সমর্থনও করে। রেজা বলল, এটা কি বিশ্বাসঘাতকতা না? ফারিদা বললেন, বাবা, রাজনীতিতে বিশ্বাসঘাতকতা বলে কিছু নেই, রাজনীতিতে শুধু স্বার্থ আছে। যে দেশ যার স্বার্থে চলে সে সেই পথেই হাঁটে, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু ইসলামের নিয়ম আলাদা। ইসলাম বলে মুমিন মুমিনের ভাই, কিন্তু সেই শিক্ষা আজ শুধু বইয়ে আছে, নেতাদের মনে নেই। রেজা বলল, আম্মু, তুরস্ক কি করে? তারাও তো মুসলিম। ফারিদা বললেন, তুরস্ক একটু আলাদা। এরদোয়ান মাঝে মাঝে মুসলিম বিশ্বের পক্ষে কথা বলেন, ফিলিস্তিনের জন্য কথা বলেন, কিন্তু তুরস্কও ন্যাটোর সদস্য, মানে আমেরিকার সামরিক জোটের অংশ। তাই তারাও সম্পূর্ণ স্বাধীনভাবে কথা বলতে পারে না। আর তুরস্ক ও ইরানের নিজেদের মধ্যেও অনেক প্রতিযোগিতা আছে,
বিশেষ করে সিরিয়া ও ইরাকে প্রভাব নিয়ে। রেজা বলল, পাকিস্তান, তারা কি করে? ফারিদা বললেন, পাকিস্তান একটি দুর্বল অর্থনীতির দেশ। তারা নিজেরাই IMF-এর কাছ থেকে ঋণ নিয়ে চলে। তাদের পক্ষে ইরানের পাশে দাঁড়ানো কঠিন, কারণ সেটা করলে আমেরিকা তাদের ঋণ বন্ধ করে দিতে পারে। আর পাকিস্তানে শিয়া সুন্নি উত্তেজনাও আছে। রেজা বলল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া? ফারিদা বললেন, এরা দূরে, এশিয়ার দেশ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এরা সরাসরি জড়াতে চায় না। তাদের নিজেদের অনেক সমস্যা, আর বাণিজ্যিক স্বার্থে এরা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। রেজা দীর্ঘশ্বাস ফেলল, বলল, তাহলে আমরা একা? ফারিদা তার ছেলের হাত ধরলেন, বললেন, দ্বৈতনীতিকভাবে অনেকটাই। কিন্তু বাবা, মনে রেখো, আল্লাহ কখনো একা নন। আর যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো সত্যিকার অর্থে একা না। পরদিন সকালে রেজা তার বন্ধু দানিয়ালের সাথে কথা বলছিল। দানিয়াল বলল, ভাই, আমি শুনেছি সৌদি আরব আর ইরান নাকি সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, চীনের মধ্যস্থতায়। রেজা অবাক হল। দানিয়াল বলল, হ্যাঁ, 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান একটি চুক্তি হয়েছে। দুই দেশ আবার দূতাবাস খুলেছে, কথাবার্তা চলছে। রেজা বলল, তাহলে কি পরিস্থিতি বদলাবে? দানিয়াল বলল, হয়তো একটু একটু করে বদলাবে, কিন্তু রাতারাতি না। কারণ দশকের পুরনো অবিশ্বাস একটি চুক্তিতে শেষ হয় না। সেই রাতে ফারিদা আবার ছেলেদের পাশে বসলেন। ছোট ছেলে আলী বলল, আম্মু, আমার স্কুলে একটা ছেলে বলেছে ইরান নাকি খারাপ দেশ, ইরান নাকি তন্ত্রাসী। ফারিদার মুখ শক্ত হয়ে গেল। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, প্রতিটি দেশের সরকার এবং সেই দেশের মানুষ আলাদা জিনিস। ইরানের সরকার যা করে তার সব সিদ্ধান্তের সাথে হয়তো সব মানুষ একমত না, কিন্তু ইরানের সাধারণ মানুষ যারা ঘুমায়, উঠে, নামাজ পড়ে, সন্তান মানুষ করে, স্বপ্ন দেখে, তারা কি তন্ত্রাসী? আমি কি তন্ত্রাসী? তুমি কি তন্ত্রাসী? আলী মাথা নাড়ল। ফারিদা বললেন, পৃথিবীর শক্তিশালী দেশগুলো দুর্বল দেশকে লেবেল দেয়, তন্ত্রাসী, খারাপ, বিপজ্জনক। কারণ সেই লেবেল দিলে তাদের উপর অস্ত্র চালানো, নিষেধাজ্ঞা দেয়া সবকিছু জায়েজ হয়ে যায় সাধারণ মানুষের চোখে। এটা একটা পুরনো কৌশল। এই কৌশলে ইরাক ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে। তাহলে আমরা কি করব? ফারিদা বললেন, তোমরা পড়বে, জানবে, সত্য খুঁজবে। কারণ যে জাতির তরুণরা সত্য জানে সেই জাতিকে কেউ সহজে ধ্বংস করতে পারে না। কয়েক মাস পরের কথা। ইরানে একটি ছোট্ট মহল্লায় বিদ্যুৎ চলে গেছে। নিষেধাজ্ঞার কারণে যন্ত্রপাতির যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না। হাসপাতালে ওষুধ নেই। ফারিদার এক ছাত্রী নাম জাহরা, তার ছোট ভাই অসুস্থ, কিডনির সমস্যা। যে ওষুধ দরকার সেটা ইরানে পাওয়া যাচ্ছে না। নিষেধাজ্ঞার কারণে আমদানি বন্ধ। জাহরা ফারিদার কাছে কাঁদতে কাঁদতে এলো, বলল, আপা, আমার ভাই মরে যাচ্ছে, কিন্তু ওষুধ নেই। ফারিদার চোখে পানি এলো। তিনি ভাবলেন, এই শিশুটির কি দোষ? সে কি রাজনীতি বোঝে? সে কি পারমাণবিক প্রোগ্রাম বোঝে? সে শুধু বেঁচে থাকতে চায়। কিন্তু পৃথিবীর বড় বড় দেশের রাজনীতির চাপে একটা নিরীহ শিশু ধুঁকছে। এটাই নিষেধাজ্ঞার সত্যিকারের চেহারা। বড় বড় নেতারা যখন নিষেধাজ্ঞার কথা বলেন তখন তারা সরকারকে চাপ দিতে বলেন, কিন্তু আসলে চাপ পড়ে সাধারণ মানুষের উপর, জাহরার ভাইয়ের উপর। রেজা একদিন রাতে ঘুমাতে পারছিল না। সে উঠে বসল, ভাবল, তারপর একটা কাগজে লিখল, আমরা মুসলমান, আমরা ইরানি, আমরা মানুষ। আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আমাদের শিশু কি ওষুধ পাওয়ার যোগ্য না? আমাদের মায়েরা কি সম্মানের সাথে বাঁচার যোগ্য না? পৃথিবীর মুসলিম ভাইয়েরা, তোমরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা একটি শরীর। তাহলে আজ কেন এত আলাদা আমরা? সে কাগজটা ভাঁজ করল, বুকের কাছে রাখল, জানালার বাইরে তাকাল। তেহরানের আকাশে অনেক তারা। সে ভাবল, হয়তো একদিন বদলাবে, হয়তো একদিন মুসলিম দেশগুলো বুঝবে যে স্বার্থের রাজনীতির চেয়ে ভ্রাতৃত্বের শক্তি অনেক বড়। হয়তো একদিন কোনো শিশুকে ওষুধের অভাবে মরতে হবে না। হয়তো একদিন জাহরার ভাই সুস্থ হবে। হয়তো। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা একটা পরিবারের গল্প, কিন্তু এই গল্পের প্রতিটি সত্য বাস্তব। ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব বাস্তব, নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের কষ্ট বাস্তব, মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভেদ বাস্তব, এবং সেই বিভেদের সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো মুসলিম বিশ্বকে দুর্বল রাখছে, সেটাও বাস্তব। আমরা সাধারণ মানুষ হয়তো রাজনীতি বদলাতে পারব না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমরা সত্যটা জানতে পারি, অন্যকে জানাতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন মুসলিম উম্মাহ আবার একটি শরীরের মতো হয়ে ওঠে।
আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করুন, আমাদের ভেদাভেদ দূর করুন এবং যারা মাজলুম তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।